ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। নিঃশব্দ রাত্রির দেশ, তার উপর একজন নিঃসঙ্গ মানুষ। অদূরে খাজুরাহো মন্দিরের চূড়া, মিথুন মূর্তিগুলি দেয়াল থেকে লাফ দিয়ে উঠেছে আকাশে। নীল মখমলে শুয়ে নক্ষত্রদের মধ্যে চলেছে নৈসর্গিক প্রেম। আমি যে কোনো দিকে যেতে পারি, অথচ আমার কোনো দিক নেই। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। সেই দিনটি ছিল বর্ষণ সিক্ত। মাঝে মাঝে এমন হয়, আকাশ নিচে নেমে আসে, গাছগুলি দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়, বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেয়া নেয়া। বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী। রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এই রকম সময়ে দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। দিঘি জলে ভাসছে, গোলাপি শাড়ি পরা বধূটি সব। তার পায়ের আলতা ধুয়ে যায়নি, তার হাত ভর্তি সবুজ কাচের চুড়ি, তার ওষ্ঠ ও অধর তীব্র বিষের দাহে নীল। যারা সহজে চিৎকার করে তারাও চারদিকে দাঁড়িয়ে স্তব্ধ। যারা অপরের হাতে নিহত হবার জন্য প্রস্তুত, তারাও আজ একটু একটু খুনি। এই দিঘির কাছে সে প্রত্যেক দিন তার মনের কথা বলতে আসতো। তার তীব্র দুঃখ ছিল না, তার তীব্র সুখও ছিল না। সে শুধু চেয়েছিল মাঝারি ধরনের বেঁচে থাকতে। একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য উত্তর খুঁজে আনতে হবে, কিন্তু কোন দিকে কোন দিকে? ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। ঝাঁসি, হায়দ্রাবাদ, নাগপুর, কানপুর, এলাহাবাদ, বিভিন্নমুখী বাস গোল হয়ে ঘিরে ফোঁস ফোঁস করছে। যে কোনো একটায় লাফ দিয়ে উঠে পড়লেই হয়, কিন্তু কেন আমি নাগপুর না গিয়ে এলাহাবাদ যাব না? অথবা হায়দ্রাবাদ না গিয়ে ঝাঁসি না যাবার কোনো যুক্তি আছে? ঠিক এক জায়গাতেই যাওয়ার গাড়ি ভাড়া আমাকে একবারের বেশি দুবার সুযোগ দেওয়া হবে না। আমাকে পাঠানো হয়েছে মাত্র একটি জীবন কাটাবার জন্য, মাত্র একটি। একটা জেলখানা থেকে বেরিয়ে শুধু একদিকে যাবার মুক্তি। চোখ বুজে ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে শুধু একটি কাগজের টুকরো। আমি চোখ বুঝলাম। এই রকম সময়ে মানুষ চোখ বুজে চুপ করে দাঁড়িয়ে থাকে এবং বৃক্ষের মতো স্থানু হয়। আমি দাঁড়িয়ে রইলাম চোখ বন্ধ করে। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। চতুর্দিকে সব কিছুই অচেনা। দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না, কেউ চোখের দিকে চোখ ফেলে না, কেউ আমার কথা বোঝে না, আমিও কারুর কথা বুঝি না। কারুর হাতে উজ্জ্বল নীল রঙের বল, কারুর হাতে পাংশু রঙের থালা। কেউ মুঠো মুঠো বাতাস খায়, কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে। জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায়, তারা হাসে। শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে। পোশাকের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো পোশাক নেই। মাংসের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো মাংস নেই। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটুও দাঁড়াবার জায়গা পাই না। আমি কি এখানকার কেউ নয়? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি। কর্ণপাত করে না একজন, এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। একটা ঠিকানাহীন চিঠি এসেছে, আমায় যেতে হবে। যেমনভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে, কিন্তু মৃত্যু কারুর জন্য অপেক্ষা করে না। আমার জন্য
একজন প্রতীক্ষায় বসে আছে, সে কোথায় জানি না। সে কি সমুদ্র কিনারে, কিংবা হিমালয়ের মর্মছায়ায়? সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির ওপর নতুন পলিতে দাঁড়িয়ে আছে? সে কি শুকনো জিভ বার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকী শয়ান? সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশের জটলার মধ্যে বসে আছে জানু পেতে? সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়া সঙ্গী। সে আমার বড় বড় চোখ, বিস্ময়ের বিমূর্ত ছেলেবেলা। আমি মানচিত্রের গলি খুঁজির মধ্যে ছোটাছুটি করি। আমায় যেতে হবে, আমায় যেতে হবে। কবিতাটি সুনীলবাবুর লেখা, সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতার দুটো দিক, একদিকে প্রকৃতির নৈসর্গিক ছবি, অন্যদিকে বাস্তব জীবনের সংঘর্ষ। কখনো একা নিঃসঙ্গ কবি ভাবে বিরাট ভারতভূমির প্রাচীন সৌন্দর্যে নিমগ্ন থাকবেন কঠিন বাস্তবকে এড়িয়ে, কিন্তু তা কি কখনো সম্ভব? যখন দেখেন বধূ হত্যা হয়, খুন হয়, তখন এই বাস্তব সমস্যা থেকে চোখ ফেরাবেন কিভাবে? সমাজের দুটো দিক উঠে এসেছে এই কবিতায়। ধনীর বিলাসে অপ্রয়োজনীয় খরচ আর সাধারণের না পাওয়ার দুঃখ। সব দেখে কবি বৃক্ষের মতো স্থাণু। একদা সমৃদ্ধ বিশাল দেশ এই ভারতবর্ষ, প্রথমে বিদেশি লুটেরা, পরে কায়েমি স্বার্থান্বেষী রাজনৈতিক নেতা দ্বারা শোষিত। এর থেকে পালাবেন কোথায়? হিমালয়ের আড়ালে নাকি নদীর উৎস মুখে? উত্তর পাননি কবি। অন্তহীন খোঁজ শুধু ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে। নমস্কার।